রাগ হয়, মেজাজ খিটখিটে, মেজাজ খিটখিটে হয়, রাগ হয়, কথা শুনে না, কথা শুনতে চায় না, এটা কিন্তু নর্মাল একটা ফেনোমেনা, সব বাচ্চারাই কম বেশি করে। এরকম কিছু আচরণ যদি সে কন্টিনিউয়াসলি করতে থাকে, রেগুলার করতে থাকে, তাইলে এটা ওডিডি, অবশ্যই ওডিডি। 10 বছর ক্রস করে যাবে, টিনেজে ঢুকবে, তখন সে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। বাবা মাকে একটু আগে যেটা বললেন যে প্যারেন্টসকে পর্যন্ত মারা, ফ্রেন্ডদের সাথে মারামারি করা ইত্যাদি অনেক ঝামেলার মধ্যে তারা পড়ে। যদি বাবা মা বুঝতে পারে যে আমার বাচ্চার মধ্যে এই আচরণগুলো আছে, এই যে অবাধ্যতার আচরণগুলো আছে, তাহলে ইমিডিয়েটলি কি করা উচিত? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত পডকাস্ট নিউরোমাইন্ড ওয়েলনেস এর পডকাস্টে। গত দিনগুলোতে আমরা স্ক্রিন এডিকশন সহ প্যারেন্টিং এর বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করেছি। আমাদের কাছে অনেক কমেন্ট সহ ইনবক্সে অনেক কথাবার্তা এসছে, সেগুলোর ভিত্তিতে আজকে আমরা নিবরাজ ম্যাডামকে আবারও যথারীতি ডেকেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। ম্যাডাম, যেটা বলছিলাম যে বাবা মায়েদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেগুলোরই প্রেক্ষাপটে আজকে আরেকটা বিষয়, সেটা হলো ওডিডি। এই সম্পর্কে অনেক বাবা মা জানে না, ওডিডি সম্পর্কে জানে না, কন্ডাক্ট ডিসঅর্ডার সম্পর্কে যারা জানে না, এবং অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার মানুষের মধ্যে কেন হয় এগুলো সম্পর্কে যারা জানে না, এই জায়গায় একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার একটা চিন্তা মানুষের। বাবা মায়েদের প্রশ্ন থেকে, বাবা মায়েদের কথা থেকে প্রায় সময় এরকম মনে হয় যে দেখা যায় যে ওডিডির লক্ষণগুলো আছে, বাবা মা বুঝতে পারছে না। যখন আমরা জানবো যে ওকে, এই সমস্যাগুলোর একটা নাম আছে এবং এটা একজন এক্সপার্টের কাছে গেলে সমাধান পাওয়া যায়, তখন কিন্তু অলরেডি বাবা মায়ের টেনশনটা কমে। তো সেই জায়গা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে একদম শুরু থেকে যে ওডিডি জিনিসটা কি, বাবা মা কখন বুঝবে এটা ওডিডি, এবং এটা কতটুকু কনসার্নের বিষয়। ধন্যবাদ। ওডিডি ইলাবোরেশন হচ্ছে অপোজিশনাল ডিফেন্স ডিসঅর্ডার। এইটা বাংলায় যদি আমি বলি তাহলে হচ্ছে অবাধ্যতামূলক আচরণ। হ্যাঁ, এখন অবাধ্যতামূলক আচরণ, এই ঘটনাটা, ওডিডিটা সাধারণত ঘটে বা লক্ষ্য করা যায় খুব অল্প বয়সে, খুব আর্লি স্টেজে। জি, যেমন 3.5 বছর বা 4 বছর, এই বয়স থেকে শুরু, প্রকাশিত হবে 8 বছরের মধ্যে। ওকে। আর এইটা থাকবে নর্মালি পুস্তকের ভাষায় আপনার কৈশোর পর্যন্ত। তবে পুস্তকের ভাষায় আবার এইটাও আছে যে কৈশোর পর্যন্ত যদি এই ঘটনাটা যায়, পাশাপাশি যদি আরো কিছু নতুন নতুন ক্রাইটেরিয়া যোগ হয়, তাহলে তখন ওইটার ওডিডি থাকে না, ওইটা তখন কন্ডাক্ট ডিসঅর্ডার। আচ্ছা, ওকে। আমি একটু প্যারেন্টসদের জন্য আরো যদি জিনিসটাকে সহজ করতে চাই, বাচ্চা কথা শুনে না, আমি যেটা বলি সেটা শুনতে চায় না, সে তার মতো করে অবাধ্য আচরণ করে। কতটুকু হলে বা কখন আমি বুঝবো যে আচ্ছা, আমার এখন একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার, আমার বাচ্চার ওডিডি থাকতে পারে? ধন্যবাদ। কিন্তু ঘটনা হচ্ছে যে সাধারণত বাবা মারা এই বাংলাদেশের প্রেক্ষিতে বাবা মারা সাইকোলজিস্টের কাছে ছোট বাচ্চাদের নিয়ে আসেন না। একেবারে যখন আসেন তখন বোঝা যাবে যে ওনাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, বা ওনারা গেছিলেন অন্য কোনো ডাক্তারের কাছে, ব্রেনের সমস্যা এই কথা মনে করে, ওই ডাক্তার রেফার করেছে, সেই জন্য এসছেন। আসার পরে ঘটনা শুনে বোঝা গেছে যে এটা ওডিডির মধ্যে পড়ছে। তা নাইলে নর্মালি বাংলাদেশে যেটা হ্যান্ডেল করতে চেষ্টা করে সেটা হচ্ছে যে বেয়াদব, অবাধ্য, অতিরিক্ত দুষ্ট, একটু বেশি আহ্লাদি করে, এইগুলি হিসেবে কনসিডার করা হয়। বেয়াদব, দুষ্ট, অবাধ্য, মারধর করে, যারা আহ্লাদ পায় তাদের আহ্লাদি আরো একটু বাড়ে, আর একটু বেশি আহ্লাদিপনা করে, এগুলি করে করে ওডিডিটা তীব্র আকার ধারণ করে। আচ্ছা, এই ওডিডি আপনার যে কোনো ডিসঅর্ডার, যে কোনো মেন্টাল ডিসঅর্ডার আপনাকে অ্যাটলিস্ট 6 মাস পর্যন্ত থাকতে হবে। এখন 6 মাস পর্যন্ত থাকতে হবে, এটা আপনি কিভাবে খেয়াল করবেন, কিভাবে লক্ষ্য করবেন? কিছু কিছু বাবা মা আছে যে বাচ্চা এত বেশি যন্ত্রণা করে, 15-20 দিন এরকম করছে, এরকম যন্ত্রণা করছে, অবাধ্যতা করছে, মা বলবে যে, বাবা বলবে অনেক বেশি করে, অনেক দিন হয়ে গেছে। কতদিন হয়েছে? হবে আর কি 6 মাস, তো 7 মাস তো হয়েছেই। তখন বাবা মার সাথে একটা যুদ্ধ লেগে যায়, অ্যাকুরেট কতদিন হয়েছে। কিন্তু কেউ কিছু বেশিরভাগ মারাই তো না এরকম ছিল না। আবার কেউ বলবে যে অনেক আগের থেকেই ছিল, আমি তো ওকে দেখছি যে ছোটবেলা থেকে এরকম করতো, স্কুলে যাওয়ার আগে, প্রি স্কুল কিন্তু ওডিডি, স্কুলে যাওয়ার আগে থেকেই এরকম করতো, এরকম আরো বাড়ছে আস্তে আস্তে দিনে দিনে।
তার মানে হচ্ছে যে কখনো কখনো অতিরিক্ত যন্ত্রণাকে আমাদের কম সময়কেই বেশি সময় মনে হয়, কখনো কখনো আমরা নিজের সন্তান বলে বেশি সময়টাকে ইগনোর করি, খেয়াল করি না, নোটিস করি না। কিন্তু যদি আপনার এই ঘটনাটা অনেক দিন যায়, 6 মাস বা তার বেশি বছর সময় ধরে 1 বছরকালীন হয়ে যায়, তাহলে এটা অবশ্যই আপনার একজন কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এই কারণে উচিত, কারণ ওর তো বাসায় ভাই বোন নাই, আত্মীয় স্বজন নাই, যৌথ পরিবারে থাকে না, খোলামেলা জায়গায় থাকে না, ভাই বোন থাকলে সর্বোচ্চ 2 জন। আর যদি সেম না হয়, যেমন 2টা বোন বা 2টা ভাই, তাহলে তো আরেকটু সমস্যা। আবার যদি বছরের পার্থক্য হয় তাহলে আরও সমস্যা। আর যদি একা হয় তাহলে তো কোনো কথাই নেই। কাজে এরকম যদি একটু বেশি সময় ধরে যায়, 6 মাসের উপরে যায়, অ্যাটলিস্ট 6 মাস বা 6 মাসের উপরে বাচ্চা অনেক অবাধ্যতা করছে, অবাধ্যতার একটা ব্যাপার আছে সেখানে হচ্ছে যে কিছু কিছু বাবা মা কিছু কিছু জিনিসকে ইগনোর করেন, এটাকে ওনারা অবাধ্যতা হিসেবে দেখেন না। কিন্তু কয়েকটা বিশেষ ঘটনা আছে, যেমন মেজাজ খিটখিট করবে, রাগ হবে, কথা শুনবে না, ইচ্ছা করে কথার মানে বলবে, যেটা বলবে সেটা শুনবে না, ওইটা ইচ্ছাকৃতভাবে। ও চাইলেই শুনতে পারতো, শুনলো না, বিরক্ত করবে। এরকম কিছু আচরণ যদি সে কন্টিনিউয়াসলি করতে থাকে, রেগুলার করতে থাকে, তাইলে এটা ওডিডি, অবশ্যই ওডিডি। আচ্ছা, এটা ইগনোর করার কিছু নাই, কারণ আপনি আজকে ইগনোর করছেন, কালকে ইগনোর করছেন, একটা পর্যায়ে গিয়ে এমন অবস্থা হবে যেটা অ্যাকচুয়ালি আমি মুখে বলতে চাচ্ছি না অবস্থাটা কি হবে। কারণ আমাদের কাছে যে সমস্ত কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চারা আসে, বাচ্চা কিন্তু ছোট, 17 বছর বয়সের মধ্যে, এরা কিন্তু মাকে মারে। সো মানে ওডিডি একটা ছোট বয়সের বিষয়। যখন আপনি মাত্রই কন্ডাক্ট ডিসঅর্ডারের কথা বললেন, আমি আবারও সবার বোঝার জন্য, যে ওডিডি আর কন্ডাক্ট ডিসঅর্ডার একই জিনিস নাকি আলাদা জিনিস? সম্পর্কটা কি এদের মধ্যে? দেখেন, টেকনিক্যালি ওডিডি আর কন্ডাক্ট ডিসঅর্ডার একই, কিন্তু আপনি যদি কাগজে কলমের হিসাবে ধরেন তাহলে ওডিডি আর কন্ডাক্ট ডিসঅর্ডারের মধ্যে পার্থক্য আছে। যেমন হচ্ছে ওডিডি হচ্ছে আপনার খুব আর্লি চাইল্ডহুডে হবে, প্রি স্কুল টাইমে শুরু হবে, 3.5 বছর বা 4.5 বছর বয়স থেকে শুরু। আপনি বাচ্চাটার মধ্যে খেয়াল করবেন, সে কথাই শুনে না, রাগ হয়, মেজাজ খিটখিটে হয়, রাগ হয়, কথা শুনে না, কথা শুনতে চায় না। এটা কিন্তু নর্মাল একটা ফেনোমেনা, সব বাচ্চারাই কম বেশি করে। কিন্তু এটা যদি রেগুলার বেসিসে করতেই থাকে, কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তাইলে এইটা ওডিডি। এবং এই ওডিডিটা শুরু হবে অল্প বয়সে, প্রি স্কুল থেকে। আর কন্ডাক্ট ডিসঅর্ডার হচ্ছে আপনার শুরুই হবে, মানে এতদিন পর্যন্ত সে ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডার শুরু হবে আপনার 10 বছর বয়স থেকে। ওকে, ওইটা লক্ষ্য করবেন, আপনি স্কুলে যাচ্ছে, ঠিক আছে, ছোটবেলায় ক্লাস মানে প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1 ঠিকঠাক মতনে পড়ছে, কোনো সমস্যা হয় নাই। এখন একটু কেমন করছে, এখনটা কোন সময় খেয়াল করেন, 9 বছর বা 10 বছর, এখন একটু কেমন করছে। যখন ওইটা 10 বছর বয়স থেকে শুরু হইলো, তাইলে এইটা কন্ডাক্ট ডিসঅর্ডার। কিন্তু ও এইরকমই ছিল, ছোটবেলা থেকেই একটু এরকম ছিল, তার মানে ওর ওডিডি ক্যারি করছে। ডায়াগনোসিস করা হয় নাই, ট্রিটমেন্ট করা হয় নাই, তার কোনো থেরাপি দেওয়া হয় নাই, আনকেয়ারফর ছিল, ওইটা বাড়ছে, কন্ডাক্ট ডিসঅর্ডার গেছে, আনকেয়ারফর আছে, বাড়ছে। পরবর্তীতে কি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি কোথা থেকে হয়? এখান থেকেই হয়, এখান থেকেই শুরু হয়। মানে ওডিডি থেকে শুরু হয়ে একজন ব্যক্তি, এক বাচ্চা ওডিডি থেকে শুরু হলো, তারপরে তার কোনো ট্রিটমেন্ট বা থেরাপি কিছু দেওয়া হলো না। এই বাচ্চাটা যখন 10 বছর ক্রস করে যাবে, টিনেজে ঢুকবে, তখন সে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। বাবা মাকে, একটু আগে যেটা বললেন যে প্যারেন্টসকে পর্যন্ত মারা, ফ্রেন্ডদের সাথে মারামারি করা ইত্যাদি অনেক ঝামেলার মধ্যে তারা পড়ে। এবং এই বয়সটাও যখন পার হয়ে যায়, আমরা যখন একদম অ্যাডাল্ট পিপলদের কথা বলছি, ওই সময়কার যারা অ্যান্টি সোশ্যাল পিপল যারা, তারা এইদার ওডিডি তাদের ছিল অথবা কন্ডাক্ট ডিসঅর্ডার ছিল। আচ্ছা, ঠিক আছে। এখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের দেশে
এটা আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ এটা হবে টুডে টুমরো। যখনই আপনি কোনো বড় একজন সাইকোপ্যাথ টাইপের কাউকে আপনি মানে অ্যারেস্ট করবেন, মানে রাষ্ট্র অ্যারেস্ট করবে বা ধরবে, খুব বাজেভাবে ব্রুটালি কাউকে মারলো, নিজের আপন আত্মীয়কে বা মাকে, বোনকে, ওয়াইফকে, বা খুব বাজেভাবে কাউকে রেপ করলো, বা ছোট বাচ্চাদেরকে রেপ করলো, বা যাই হোক হোয়াট এভার ইট ইজ, এরকম কোনো একটা ঘটনা ঘটলো, আপনি পুলিশ যাবে, ইনভেস্টিগেশন হবে, এটা হবে সেটা হবে, পুরা টিমটার সাথে বাধ্যতামূলকভাবে আমি আশা করি কিছুদিন পর থেকে অবশ্যই একজন সাইকোলজিস্ট থাকবেন, বা হয়তো এখনই আছে, আমি হয়তো আমার জানা নাই বা আমার জানার কম থাকতেই পারে, আমি কম জানতেই পারি। হ্যাঁ, এরকম জায়গায় একটা সাইকোলজিস্ট যখন প্রত্যেকটা ইনভেস্টিগেশনে থাকবে, সেই অপরাধী মানে সে এই অপরাধের কারণে তাকে ধরা হয়েছে, তো তাহলে আপাতত তাকে আমি অপরাধী বলতেই পারি। তাইলে এই অপরাধীটার বসা, কথা বলা, আচরণ, থ্রোয়িং, টোন, সমস্ত কিছু, এবং তার চাইল্ডহুড ঘটনা, মানে এই কি যেন আপনার প্রশাসনিক যে কার্যকলাপ, সেইগুলির বাইরে সাইকোলজিস্ট যখন ওইখানে বসে বসে ইনভেস্টিগেশনের সময় শুনবেন, দেখবেন, বা আলাদাভাবে সাইকোলজিস্ট যখন তার সাথে সময় দিবে, তার সাথে যখন গল্প করতে চাইবে, তখন দেখা যাবে যে তার আর্লি চাইল্ডহুড খুব খারাপ ছিল। অথবা দেখা যাবে যে সবসময় যে খুব খারাপ ফ্যামিলি থেকে ছেলেপেলেরা এসে এরকম কাজ করে তা কিন্তু না। দেখা যাবে যে বাহ্যত আপনি দেখছেন খুব ভালো একটা ফ্যামিলি, হাসি খুশি, প্রতিদিন, এই কিছুদিন আগে, এখনো মনে হয় বিচারাধীন, মানে এখনো চলমান প্রক্রিয়া, এই 2026 মার্চ মাসের একটা ঘটনা, একটা ফ্যামিলি, ভাই বোন, ওরা যমজ, একসাথে হয়েছে, আর মা, ছেলেটা কন্টিনিউয়াসলি ভিডিও করতো সোশ্যাল মিডিয়াতে, তাকে সবাই খুব ভালো মতনে চিনে, ওকে চিনে, ওর মাকে চিনে, ওর বোনকে চিনে, ওর বোনও সোশ্যাল মিডিয়াতে তার নিজস্ব একটা পরিচিতি আছে, সেই ছেলেরও ছিল। কিন্তু আপনি যদি ভালো মতনে খেয়াল করেন তাইলে দেখবেন বাহ্যত দেখা যাচ্ছে এরা খুব হাসি খুশি হ্যাপি ফ্যামিলি, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি, খুব অল্প বয়সে উইদাউট এনি রিজন বাবা ওদেরকে ছেড়ে চলে গেছে। বাচ্চাটা নর্মাল, সে সবকিছু নর্মালি মেনে নিছে, বড় হয়েছে, মাকে ফাইট করতে দেখছে, মা কষ্ট করছে, সবকিছু ঠিক আছে, এতদিন পর্যন্ত ঠিক ছিল, ভালো ছিল। হঠাৎ করে কি হইল? কারণ ওই যে এইখানে আমি একটু সুকান্তের কবিতা বলি যে, আমি একটা ছোট্ট দেয়া সেলাইয়ের কাঠি, মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার তীব্র ইচ্ছা। এই যে মুখের মধ্যে উসখুস করছে বারুদ, ওই যে আর্লি চাইল্ডহুডে বাবা নাই, ওইরকম কোনো বেসিক রিজন নাই। যদি বাবা মারা যেত, সেটার একটা ঘটনা আছে যে মানুষ মরণশীল, মরবে, বড় হইলে বুঝে গেছে যে আচ্ছা মরে গেছে আমার বাবা, আমার মা ফাইট করছে, তাহলে তাদের আরেকটা মনের ভিতর একটা বল থাকতো যে আমার মা আমাদেরকে একা একা এই পর্যন্ত আনছে, কিন্তু বাবা ছেড়ে দিয়ে চলে গেছে। এই যে একটা রিজেকশন, এইটা বাচ্চারা নিতে পারে না। হয়তো এখনকার প্রেক্ষাপটে সে এইটাকে খারাপভাবে রিয়াকশন দেখায় নাই, বা সে খারাপভাবে রিয়াক্ট করে নাই, কিন্তু এটা তার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আছে, এটা কিন্তু তার একটা কষ্ট। এখন এই মুহূর্তে আমার কিছু চলমান প্রক্রিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছে, যেটা আমাকে ছোটবেলাতে ট্রিগার করছে। আমি ছোটবেলা থেকেই বঞ্চিত, কোনো কারণ ছাড়া আমাদের কোনো ফাদার ফিগার ছিল না, আমরা এইভাবে বড় হয়েছি। তারপরে তার ওই পুরা ধারাবাহিক, মানে তার ভিডিওগুলি দেখলে দেখা যাবে তার অফিস লাইফটা তার ভালো কাটে নাই, অফিসের বস তার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। একদিন সে বাধ্য হয়ে চাকরিটা ছেড়ে দিছে, যেদিন সে বাধ্য হয়ে চাকরিটা ছেড়ে দিছে সেই দিনের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে তার মন খুব খারাপ, আস্তে আস্তে সে ভীষণ ডিপ্রেসড হয়েছে। তারপরে সে ভীষণ ভিতরে ভিতরে একা একা ছিল, নিজের মতন থাকছে, তার চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, কিন্তু সোশ্যাল মিডিয়া তাকে চিনে ভালো ভাই হিসেবে, ভালো ছেলে হিসেবে। অল অন এ সাডেন সে খুব ঠান্ডা মাথায় বোনকে খুন করলো বা মাকে খুন করলো। লাকিলি মা বেঁচে গেছে, কিন্তু এই বাচ্চা তো অ্যাকচুয়ালি কোনো ভালো বাচ্চা না। এই যে এই ছেলেটার মধ্যে কি হয়েছিল,
আর্লি চাইল্ডহুডের একটা ট্রমা বা 2-3টা ট্রমা, অনেক কিছু ছোটবেলায় যেহেতু বাবা ছিল না, থেকেও ছিল না, তাইলে সামাজিকভাবে পারিবারিকভাবে তাদের অনেক রকম ডিসক্রিমিনেশনের মধ্যে দিয়ে বড় যেতে হয়েছে। এটা তার ভালো লাগে নাই, কিন্তু সে চাপা দিয়ে রাখছিল। বারুদ কিন্তু মুখে আছে, বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা ছিল, ইচ্ছা ছিল। এখনকার ঘটনাতে সেটাকে ট্রিগার করছে, জ্বলে উঠছে, নিজে জ্বলছে, সবাইকে জ্বালায় ফেলছে। এই কারণে কিছু কিছু জিনিস, যেমন বাবা যদি ছেড়ে দিয়ে যায়, অ্যাকচুয়ালি মার তো কিছু করার থাকে না, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস না খুব ভালো মতনে নোটিস করতে হয়, খুব ভালো মতনে খেয়াল করতে হয়, যেটা বাবা মারা করেন না। ভাবে যে বড় হতে হতে ঠিক হয়ে যাবে, সবাই একরকম না, সবার ক্ষেত্রেই সবকিছু ঠিক হয়ে যাবে, ব্যাপারটা তা না। কাজে কখন কার মধ্যে কি হয় সেটা বলা যায় না, কিন্তু অবশ্যই আর্লি চাইল্ডহুডের একটা ব্যাপার থাকে। এই কারণে আজকে সে এটা করছে যে এই কিছুদিন আগে, এখন তো বাংলাদেশে খুব ব্রুটালি অ্যানিমেলদেরকে হার্ট করা হয়, হ্যাঁ, এটা নিয়ে একটা সংগঠন খুব সক্রিয় যে অ্যানিমেলদের হার্ট করা যাবে না। আর আগেরটা সংগঠন যে অ্যানিমেলদের হার্ট করে, ওইটাকে ভিডিও করে, ওইটাকে ছাড়ে। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশে আগেও অ্যানিমেল হার্ট করার ব্যাপারটা ছিল। ছোট বাচ্চারা কিছু হইলে কুকুরকে মারত, পা দিয়ে পাড়া দিত, কিন্তু এখন আরো বাজেভাবে হয়েছে ঘটনাটা। কারণ এখন সবাই কিছু হলে ভিডিও করে ছেড়ে দেয়। আমাদের যখন আমরা জানছি, আমরা দেখছি আমাদের বাসার সামনে কোনো একটা বাচ্চা করছে, বা আমাদের খেলার সাথীরা করছে, বা খেলার সাথীরা করছে, ওইটা দেখছি, ওইটা দেখে বুঝেছি। কিন্তু এখন চিনি না জানি না, র্যান্ডম একটা ভিডিও আসতেছে, খুবই ভয়ঙ্কর, খুবই বাজে। এটা দেখতেছি, দেখে আমাদের মনে হচ্ছে যে ও তো অনেক বেশি হচ্ছে, আর হার্ট করার সিস্টেমটাও চেঞ্জ হচ্ছে। কাজেই আর্লি চাইল্ডহুড খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো আর্লি চাইল্ডহুডে যদি কারোর মধ্যে ওডিডির সিমটম গুলো থাকে, এবং সেই বাবা মা যদি, আমি একটু সিম্পলিফাই করে বলছি, যদি ঠিকমতো ট্রিটমেন্ট অথবা সাইকোলজিস্টের কাছে নিয়ে আসার গুরুত্বটা না বুঝে, সচেতনতাটা না থাকে, তাহলে সেটা কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডারেও যেতে পারে, এবং সেটা অবশ্যই ওডিডির চেয়ে কঠিন হবে। যেহেতু তার বয়স বেশি, তার এনার্জি বেশি, তার বুদ্ধি বেশি, তার সবই বেশি, তখন তাকে ম্যানেজ করা আরো কঠিন হবে যদি প্রফেশনাল হেল্প না নেওয়া হয়। এবং যে এক্সাম্পলগুলো বললেন, অ্যান্টি সোশ্যাল যদি হয়ে যায় কেউ একটা সময়, যে নো ম্যাটার তার বয়স কত, সে শুধু মানুষের সাথেও না, শুধু পশুর সাথে না, সে সবার সাথেই ক্রুয়েলটি করবে। এই ক্রুয়েলটির শিকার, যেমন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে, আমরা রিসেন্টলি সারা পৃথিবীতেই অনেক ঘটনা ঘটে, আমি বাংলাদেশের খবর, আমরা বাংলাদেশ, আমার নিজের দেশের খবর অন্তত আমরা বেশি জানি। যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে এমন এমন ঘটনা যেগুলো আমরা বিশ্বাস করতে পারি না, যে কেন ভাই এই কাজটা কেন করতে হবে তোমাকে, এই কাজটা, যেমন মাকে মেরে কেন ফেলতে হবে, আমি সুস্থ স্বাভাবিক মানুষ, আমি তো বুঝবো না, তাই না? তো আমার মনে হয় যে একটা দেশের ভবিষ্যৎ, একটা পৃথিবীর ভবিষ্যৎ যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদের বাচ্চাদের দিকে আবার ফিরে যেতে হবে, কারণ ওরাই আমাদের যেহেতু নেক্সট জেনারেশন। ওডিডি অথবা ওডিডি সহ অন্যান্য যত প্রবলেম আছে, আজকে বিশেষ করে আমরা ওডিডি নিয়ে কথা বললাম। আমি আপনার ম্যাডামের কথা শুনলেন, এবং আমি আরেকটা ইনভাইটেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো যে আমাদের আইডিয়ারে নিউরোমাইন্ড ওয়েলনেসে আমাদের এখানে প্যারেন্টিং নিয়ে কোর্স হয়, ট্রেনিং হয়, প্যারেন্টিং কিভাবে করতে হয়, এবং প্যারেন্টিং এর কি কি ধাপ আছে, কোন বয়সের বাচ্চাদের জন্য কেমন প্যারেন্টিং দরকার, আপনি আপনার পার্সোনাল জায়গা থেকে আসতে পারবেন। বাবা মা যদি আপনারা হন, আপনারা আসতে পারবেন, ম্যামের কাছ থেকে আপনারা সেশন নিতে পারবেন। এছাড়া আমাদের আরেকটা ট্রেনিং আছে, আপনারা আমাদের আইডিয়ার এর পেজে চোখ রাখবেন, আমাদের পেজে আপনারা কিন্তু ট্রেনিং এর ইয়েগুলো পাবেন, আপডেটগুলো পাবেন। এতে করে কি হবে, বেটার প্যারেন্টিং আপনারা করতে পারবেন, এবং নিজের বাচ্চার ফিউচার, আজকে যে ছোট ওডিডির প্রবলেম আমরা বুঝতেই পারছি না, কিছুদিন পরে সেটা কন্ডাক্ট ডিসঅর্ডার, কিছুদিন পরে সেটা অ্যান্টি সোশ্যাল এবং ক্রুয়েলটি। এখানে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আগে ওডিডিটা এত বেশি
মানে গুরুত্বের মধ্যে ছিল না। বাচ্চারা রাগারাগি করে, খিটখিটা মেজাজ করে, কথা শুনে না, অবাধ্যতা করে, ইচ্ছা করে দুজন মা আর খালা কথা বলতেছে, বা মা আর মার বান্ধবী কথা বলতেছে, বা দুই যা মিলে গল্প করতেছে, ওইখানে মাকে এসে থাপ্পড় দিয়ে শোনো না শোনো না শোনো না, এরকম আস্তে আস্তে ঠিক হয়ে যেত। ওর জগতে চলে যেত, পড়াশোনা করতে চলে যেত, ঠিক হয়ে যেত। এখন এটা তীব্র আকার ধারণ করছে অনেকগুলি কারণ, একদম বেসিক কারণ যেগুলি হয়তো বই খাতাতে নাই। হ্যাঁ, তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে ফ্যামিলি ছোট। আমরা ছিলাম অনেক ভাই বোন, আমরা ছোট ভাই বোনগুলি বড় ভাই বোনের সাথেই থাকতাম। একই মনোটোনাস লাইফ স্টাইলের মধ্যে চলতে 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 উনি আর পারতেছে না, উনি আর মনোযোগ দিতে পারছেন না, ওনার ভালো লাগছে না, ওনার কষ্ট হচ্ছে, এই জন্য এখন বলে যে হাওয়া পরিবর্তন করে। কিন্তু তখন কি ছিল, তখনও এত বড় ফ্যামিলি, এত লোকজন, এত কাজের প্রেসার, তারপরেও মানুষের উপর চাপ পড়তো। আর এখন ফ্যামিলি ছোট হয়ে গেছে, কাজের প্রেসার কমে গেছে, যে যার যার মতন থাকে, তারপরেও মানুষের ভেতরে এত বেশি কাজের চাপ। কারণ এখন তো আপনার অনুভূতি এক্সপ্রেস করার মতন বা শেয়ার করার মতন কেউ নাই। একটা যন্ত্র, হয় ল্যাপটপ নয় মোবাইল, এর সাথে আপনি অনুভূতি শেয়ার করছেন থ্রু সেই মানুষটাকে। আপনি যখন ফ্রি পাবেন তখন সে আপনার কথা জবাব দিবে। আমাদের সময়ও তো সমস্যা ছিল বাচ্চাদের, মানে আমরাও যখন ছোট ছিলাম তখনও বাচ্চারা গিয়ে মা খালাদের মধ্যেখানে, তো এরকম করে আমরা তো আর মা খালাদের মধ্যেখানে গিয়ে বলতাম না আমাদের কথা শোনো শোনো, বা যদি বলতামও তাহলে ওনারা বলতেন যে অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। কিন্তু এখনকার বাচ্চা, যার মা বাবা দুজনেই অফিসে চলে গেছে, যার বাসায় সেরকম করে কেউ নাই, সে কার কাছে যাবে? কেই বা তাকে বলবো অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। কিন্তু তাকে মানসিকভাবে অ্যাক্টিভ থাকতে হবে কোনো একটা কিছু নিয়ে, বা সে ঘুমের থেকে উঠছে, তাকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে। সে স্কুলেও যায় না, প্রি স্কুল, তাইলে তাকে ল্যাপটপে থাকো। আর যেই বাসার বাবা মা দুজনেই চাকরি করে, সেখানে যদি একজন কেয়ার গিভারও থাকে, তাহলে কেয়ার গিভারও তা এত সময় দিবে না যে তার সাথে বসে বসে খেলবে বা গল্প করতে করতে খাওয়াবে বা তাকে একটা সময় দিবে, মানে অ্যাকুরেটলি কোয়ালিটি টাইম তার সাথে স্পেন্ড করবে, এটাও করবে না। সে তার মতন মোবাইলে থাকবে। এই কারণে সে চেষ্টা করবে তাড়াতাড়ি করে খেলাধুলা কাজটা শেষ করে, ওর মতন মোবাইলে আছে, বাচ্চা বাচ্চার মতন ল্যাপটপে আছে বা মোবাইলে আছে। এরকম করে সমস্যাটা বাড়ে। তার মানে এই না যে আগে প্রবলেম ছিল না, এখন প্রবলেম বেশি আছে। এখন প্রবলেম হয়েছে, আগেও ছিল, এখনো আছে। কিন্তু আগেরটাকে মানে মিনিমাইজ করার একটা অনেকগুলি প্রাকৃতিক একটা ঘটনা, সুযোগ সুবিধা ছিল, এখন সেটা নাই। বাচ্চারা ভাই বোনের সাথে ঝগড়াঝাটি করতো, মারপিট করতো, বন্ধু বান্ধবের সাথে করতো। বিরাট বড় মাঠ ছিল বাসার সামনে, প্রত্যেকের বাসার সামনে মাঠ ছিল, খেলতে যেতে পারতো। বাধ্যতামূলক ছিল যে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরবে, তার মানে বিকেলবেলা খেলতে যাওয়ার একটা ব্যাপার ছিল। এখন বিকেলবেলা খেলতে যাওয়ার কোনো ব্যাপার নাই, কোনো রকম বাসায় ফেরার তাগাদা নাই, সব সময় ঘরের মধ্যে এক জায়গায় বসা, বাবা মাও নাই, কোনো ভাই বোনও নাই। যেখানে আমরা 5-6টা ভাই বোন বড় হয়েছি একসাথে, বড় বোন এরকম এটা তো তুমি করবা না, বা সরাসরি 2 বোনে কোনো মারপিট করলে হয়তো আম্মা পর্যন্ত যাওয়াই লাগে নাই, ভাই বোন মিট আপ করে দিছে, এরকম কেন, ওরকম কেন, সেরকম বলো, ওইটা বলো, সরি বলো, এরকম করবা না। আর আমাদের সময় তো সরি বলার কোনো ব্যাপারই ছিল না, তো পায়ে ধরে মাফ চা, এই পায়ে ধরে মাফ চাইতে হইতো বড় বোনে। তাইলে এই এখন তো ওইটা নাই, বাচ্চার তো কোনো দোষ নাই। কাজে অটোমেটিক্যালি ওর ভেতরে ছোট থেকে ছোট ঘটনা ওর ভেতরে স্টোরেজ হয়, থাকে, বটল আপ হয়, কষ্টগুলাকে সে রাখে, পুষে। তারপরে তার ভেতরে একটা আস্তে 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 একটু বড় হতে হতে ওডিডি যখন কন্ডাক্ট ডিসঅর্ডারে পরিণত হয়, বা ওডিডি নাই মনে করেন এই বাচ্চার, কন্ডাক্ট ডিসঅর্ডার হয়েছে, সেটার পিছনে মোবাইল একটা বড় কারণ, বা নেট একটা বড় কারণ। কারণ কি? কারণ সে মোবাইল দেখতে 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 অনেক রকমের বড় লোকের ছেলে মেয়েদের, বিদেশিদের ছেলে মেয়েদের এত বড় ঘর, এত বড় সামনে বিরাট বড় লন, তারপরে সুইমিং পুল, নিজেদের এত বড় রুম, মেয়ে বাচ্চাদের গোলাপি গোলাপি ডিজাইন করা ড্রেসিং টেবিল, ভ্যানিটি, ঘর বাড়ি, বিছানাপত্র, এইরকম প্রাচুর্য। আর সেইখানে আমার একটা নিজের ঘরই নেই ঠিক মতো নেই,
হয় বাবা মার সাথে শুতে হয়, নয়তো ভাই বোনের সাথে এক রুমে শুতে হয়, নয়তো দাদির সাথে শুতে হয়, নয়তো নানির সাথে শুতে হয়। একটা ফ্রাস্ট্রেশন ভিতরে ভিতরে পুষে জমা থাকে, আস্তে আস্তে এইটা বাড়ে, বটল আপ হয়, অটোমেটিক্যালি এক সময় বাস্ট করে। এখন সময়টা ভয়ের, তখনও বিপদ, তখনও খুন খারাপি হয়েছে না, হয়েছে, অনেক কম হয়েছে। এখনো খুন খারাপি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। আমাদের সময় তো আমরা কোনোদিন মনে পড়ে না, আমরা শুনেছি যে ছোট বাচ্চাদের রেপ করার ব্যাপার আছে, ব্যাটাচের ব্যাপার ছিল, বাচ্চা নিজেরটা নিজে জানতো, কিন্তু প্রকাশিত ছিল না, কারণ বাবা মার কাছে বলা যেত না। কিন্তু এখন ব্যাটাচও আছে, আবার রেপের ব্যাপারও আছে, আরো বেশি তীব্র আকারে আছে। কাজেই আমি এখনকার সময়টাকে মানে দোষারোপ করছি না, কিন্তু এখনকার সময় ভয়ের ব্যাপার থাকে না একটা কিছু, মানে আমরা বলি কি, মানে আমাদের ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু সিজনাল ডিপ্রেশন হয়। সিজনাল ডিপ্রেশন হয় না? তাহলে সিজনাল ডিপ্রেশন কেন হয়? তার মানে অন্য সময় আপনার ডিপ্রেশন নাই? আছে, কিন্তু মানে ঋতু পরিবর্তনের সময় ডিপ্রেশন কারো কারো ক্ষেত্রে বেশি হয়। ঠিক সেই রকম সময় চেঞ্জের সাথে সাথে এই প্রবলেমগুলি, আগে যে প্রবলেমগুলি ছিল শুধু ব্যাটাচের উপরে, এখন সেটা রেপে চলে গেছে। কারণ আমাদের সময় ওরকম করে শিশু রেপ এরকম ছিলই না। তখনকার দিনে তো ছিল এক বিটিভি আর পত্রিকা আর পাক্ষিক একটা ম্যাগাজিন, এর বেশি কিছু ছিল না। তাতেই দুনিয়া তোলপাড় হয়ে যেত একটা ছোট থেকে ছোট ঘটনাতে। এখন আপনি প্রতিদিন কিছু না কিছু হচ্ছে বাংলাদেশে, ইন্ডিয়াতে, বা বিদেশে, ওই দেশে কন্টিনিউয়াসলি আপনি আছেন এইগুলোর উপরে। কখনো কখনো এরকম হয় কি যে দেখে দেখেও মানুষ কিন্তু খারাপ জিনিস দ্বারা প্রভাবিত হয়। সেই জন্য আমরা বলি যে এই সমস্ত বাচ্চারা আমাদের কাছে আসে, আমরা কিন্তু আমি বিশেষ করে আমি এই কথাটা খুব জিজ্ঞেস করি যে ও সারাদিন কি করে। সারাদিন কি করে এই কথাটা জানার অর্থ এইটাই যে ও কতক্ষণ সময় মোবাইলে থাকে, এবং মোবাইলে যখন নিজে দীর্ঘ সময় মোবাইলে থাকে, আমি জানতে চাই যে কি করে, কি দেখে। গেম খেললে এক ধরনের প্রবলেম, আর ক্রাইম পেট্রোল জাতীয় কোন রকম ক্রাইম সিরিয়ালগুলি যদি দেখে, যেমন কেউ একজন বলছে একটা ঘটনা ঘটে গেছে, এখন এটা কিন্তু অনেক আছে ইউটিউবে, যে ক্রাইম হয়েছে, সেই ক্রাইমগুলির কথা বলতেছে, এটা শোনাও ভালো না, অতিরিক্ত বেশি শোনা। কারণ কনসিকুয়েন্সেস গুলি কি হবে সেটা কিন্তু বাচ্চারা মাথায় রাখতে পারে না, কিন্তু এটা করা যায়, এটা তাদেরকে খুব ট্রিগার করে। বিশেষ করে ওডিডি বা কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা কথা বলছি, যাদের মধ্যে যদি প্যারেন্টসরা দেখে যে বাচ্চার মধ্যে ওডিডি লক্ষণগুলো আছে, অর্থাৎ সে অলরেডি ম্যাডাম সেই আচরণগুলো করছে, কন্ডাক্ট ডিসঅর্ডারের সমস্যাটা আছে, সে অলরেডি ওই আচরণগুলোর সাথে সম্পৃক্ত, তখন এই বিষয়গুলো আরো বেশি সেন্সিটিভ হয়ে যাবে এবং খুব সচেতন থাকতে হবে এই আচরণগুলিতে। মোবাইল দেখছো, ভালো কথা, দেখো, দিতেই হবে কিছু সময়, মানে কি ডেডিকেটেডলি এতটুকু সময়, এবং এই সময়টা ওপেন স্পেসে বসবা, কি দেখছো আমি দেখবো। এবং এই গেমের মধ্যে কিন্তু স্পেসিফিক কয়েকটা গেম আছে যে এই গেমগুলি আপনি আপনার বাচ্চাকে দিবেন না। ওই জিনিসগুলি মেনটেন করলে, ওডিটি তো খুব প্রি স্কুল স্টেজের প্রবলেম, তখন তো অ্যাকচুয়ালি ওরা ওই সমস্ত গেম টেম না, ওরা একই জিনিস দেখতে থাকে এগুলি। তখন হচ্ছে বাবা মার খুব বেশি স্পেশাল টাইম, কোয়ালিটি টাইম, এবং ওদেরকে মানে বুদ্ধি করে ওদের সাথে আচরণ করা, এই কয়টা জিনিস মেনটেন করলেই আর ওডিডি ডেভেলপ করবে না। আশা করা যায় ওডিডি যখন ডেভেলপ করবে না একটা বাচ্চার মধ্যে, কন্ডাক্ট ডিসঅর্ডারও তার ভিতরে হওয়ার সম্ভাবনা কম, যদি বাবা মা সচেতন থাকে। আর যদি ইনকেস হয়েই যায়, সেটারও তো একটা রেমেডি আছে। হ্যাঁ, যদি হয়তো ওডিডির ক্ষেত্রে একটু আর্লি হলে ইজি, কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে হয়তো একটু কঠিন, একটু এদিক সেদিক, কিন্তু দুইটার ক্ষেত্রেই সাইকোলজিস্ট এবং পাশাপাশি প্যারেন্টিং এর অনেক বড় একটা ভূমিকা। প্যারেন্টিং তারপর সাইকোলজিস্ট। জি, ধন্যবাদ ম্যাডাম। কন্ডাক্ট ডিসঅর্ডার, ওডিডি এবং অ্যান্টিসোশাল বিহেভিয়ার, এগুলো সম্পর্কে তো আসলে অনেক অ্যাওয়ারনেসের প্রয়োজন।
আমরা আজকে যতটুকু সম্ভব আলোচনা করেছি, ইন ফিউচারে ইনশাল্লাহ আমরা আরো অনেক আলোচনা করব। এছাড়া আমাদের পেজে আপনারা ফলো করে রাখতে পারেন। আমরা নিয়মিত মানসিক স্বাস্থ্য সহ প্যারেন্টিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের আইনডিআর এবং নিউরোমাইন্ড ওয়েলনেসে আমাদের প্যারেন্টিং নিয়ে কিন্তু ট্রেনিং হয়, সেখানে আপনারা আমাদের পেজে আপনারা লক্ষ্য রাখতে পারেন। এছাড়া আপনারা প্যারেন্টিং এর জন্য শুধুমাত্র প্যারেন্টিং কিভাবে করতে হয়, বিভিন্ন স্টেজ আছে। প্যারেন্টিং আর্লি স্টেজে, প্যারেন্টিং আপনার বাচ্চার বয়স যখন বেড়ে যাবে, বিভিন্ন সময়ে কিভাবে প্যারেন্টিং করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি পার্সোনালাইজড নিজেও এসে কাউন্সিলিং অথবা সাইকোথেরাপি নিতে পারেন। তো ম্যাডাম, আমরা শেষ করার আগে আপনার কাছে একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে যদি বাবা মা বুঝতে পারে যে আমার বাচ্চার মধ্যে এই আচরণগুলো আছে, এই যে অবাধ্যতার আচরণগুলো আছে, তাহলে ইমিডিয়েটলি কি করা উচিত এবং কখন বাবা মা ধরে নেবে যে না এটা সাধারণ, মানে টেনশনের কিছু নাই? আচ্ছা, যখন বাচ্চারা খিটখিটা মেজাজ করবে, রাগারাগি করবে, কথা শুনতে চাইবে না, এইটা বাচ্চাদের ক্ষেত্রে একটা নর্মাল ফিনোমেনা, বাচ্চারা করবেই। কিন্তু এইটা এমন একটা পর্যায়ে যে ফ্যামিলিতে আত্মীয় স্বজন আসলো, তাদের সামনে আপনি বাচ্চাকে কন্ট্রোল করতে পারছেন না, বা কোনোখানে বেড়াতে গেছেন সেখানে বাচ্চাকে কন্ট্রোল করা যাচ্ছে না, আনম্যানেজেবল, তখন একটা চিন্তার বিষয়। তবে আমি বলবো যে আপনি ওর সাথে বেশি বেশি সময় কাটান। আচ্ছা, যত বেশি সময় দিবেন তত বাচ্চা অটোমেটিক্যালি রিকভারি করবে। মানে আপনি ওকে বুঝাবেন যে তুমি আমার আপন, তুমি আমার সব, আমি তোমাতে কেন্দ্রিক। ভালোবাসায় যেরকম বলে যে তুমি আমার দুনিয়া, তুমি আমার ভুবন, অ্যাকচুয়ালি বাচ্চা বুঝবে যে আমি বাবা মার দুনিয়া, আমি বাবা মার সবকিছু। অনেক রেগে আছে, আপনি জড়ায় ধরেন, আদর করেন, চুমো দেন, তারপর বলবেন যে তুমি না কত লক্ষ্মী, একদম পানি হয়ে যাবে। কিন্তু যখন এরকম 2-3 বার করার পরেও সে পানি হচ্ছে না, তাকে ম্যানেজ করতে পারছে, তখন আপনি বিশেষজ্ঞের পরামর্শ নেন। ওকে, ধন্যবাদ ম্যাডাম। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা নিয়মিত মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন কথা বলছি। আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে প্রশ্ন করতে পারেন। আমরা সেই প্রশ্ন অনুযায়ী আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।